ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ আছে যা শুধু একটা অঞ্চলের না বরং পুরো সভ্যতার গতিপথই বদলে দিয়েছে। আজ আমরা ঠিক তেমনই এক যুদ্ধের গল্প শুনব, এক কিংবদন্তি যুদ্ধ যা শুধু ইতিহাসের প্রথম লিপিবদ্ধ যুদ্ধই নয় বরং রণকৌশল আর নেতৃত্বের এক অসাধারণ উদাহরণ হয়ে আছে। ভাবুন একবার, আমরা চলে যাচ্ছি আজ থেকে প্রায় ৩,৫০০ বছর পেছনে। সময়টা ছিল ১৪৫৭ খ্রিস্টপূর্বাব্দ, মানে তখন ব্রোঞ্জ যুগের একদম স্বর্ণ সময় চলছে। পরিস্থিতিটা ছিল মারাত্মক। একদিকে ছিল বিশাল মিশরীয় সাম্রাজ্যের সম্মান, আর অন্যদিকে ছিলেন এক তরুণ ফারাও, যার পুরো ভবিষ্যৎটাই ঝুঁকির মুখে। হ্যাঁ, ফারাও থুতমোস থার্ডের জন্য এটা ছিল আক্ষরিক অর্থেই এক অগ্নি পরীক্ষা। চলুন এবার ঘটনার আরও গভীরে যাওয়া যাক। দেখুন, মেগিদ্দোর যুদ্ধ কিন্তু যে কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এর সবচেয়ে বড় গুরুত্ব হল এটাই ইতিহাসের প্রথম যুদ্ধ যার একটা বিস্তারিত লিখিত রেকর্ড পাওয়া যায়। ধন্যবাদ জানাতেই হয় সামরিক লিপিকার তো জানিনিকে, যার কারণে আমরা আজ এই গল্পটা জানতে পারছি। তো এই যুদ্ধে মুখোমুখি হয়েছিল কারা? একদিকে ছিল ফারাও থুতমোস থার্ডের নেতৃত্বে অপ্রতিরোধ্য মিশরীয় সাম্রাজ্য, আর তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল কাদেশের রাজার নেতৃত্বে কানান অঞ্চলের বিদ্রোহী রাজ্যগুলোর এক বিশাল জোট। বিদ্রোহীরা খাঁটে কেড়েছিল মেগিদ্দো নামের এক কৌশলগত দুর্গে। এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ কেন ছিল? কারণ এই দুর্গটা মিশর আর মেসোপটেমিয়ার মধ্যেকার প্রধান বাণিজ্য পথটা নিয়ন্ত্রণ করত। তার মানে এই বিদ্রোহ দমন করা ফারাওয়ের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল। কিন্তু মেগিদ্দোতে পৌঁছানোটাও অত সহজ ছিল না। মিশরীয় বাহিনীর সামনে ছিল এক বিশাল প্রাকৃতিক বাধা, কার্মেল পর্বতমালা। আর ঠিক এখানেই ফারাওকে তার জীবনের অন্যতম কঠিন আর গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল। দেখুন, তাদের সামনে ছিল মোট ৩টি রাস্তা। একটা উত্তরের পথ, বেশ সহজ, আর একটা দক্ষিণের পথ, সেটাও বেশ সুবিধাজনক, আর মাঝখানে ছিল তৃতীয় একটা পথ, অরুণাগিরি পথ, যা ছিল অত্যন্ত সংকীর্ণ আর ভয়ঙ্কর বিপজ্জনক। তো অপশনগুলো কি ছিল? দুটো পথ ছিল নিরাপদ, চওড়া, সেনাবাহিনী সহজে পার হতে পারবে। কিন্তু সমস্যা হল, শত্রুরাও তো বোকা না, তাই না? তারা ঠিক এটাই আশা করছিল যে মিশরীয়রা এই সহজ পথেই আসবে। আর ৩ নম্বর পথটা, ওটা ছিল একটা চরম ঝুঁকির বাজি। এতটাই সরু যে পুরো সেনাবাহিনীকে এক লাইনে, মানে সিঙ্গেল ফাইলে এগোতে হতো। আর তার মানে হল অতর্কিত আক্রমণের জন্য একেবারে নিখুঁত একটা জায়গা। এখন প্রশ্ন হল, একজন নেতার কি করা উচিত? নিরাপদ পথে গিয়ে প্রেডিক্টেবল থাকা, নাকি জয়ের জন্য একটা দুঃসাহসিক জুয়া খেলা? চলুন দেখি সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হলো। থুতমোস তার সব জেনারেলদের নিয়ে একটা যুদ্ধ পরিষদে বসলেন। পরিবেশটা ছিল বেশ থমথমে। তার সব অভিজ্ঞ সেনাপতিরা এক বাক্যে বললেন, কোনো মতে মাঝখানের সংকীর্ণ আরোনা পথ দিয়ে যাওয়া যাবে না। তাদের ভয় ছিল ওই পথে গেলে শত্রুরা খুব সহজে মিশরীয় বাহিনীকে ফাঁদে ফেলে ছিন্ন ভিন্ন করে দেবে। তাদের পরামর্শ ছিল যে কোনো একটা নিরাপদ পথ বেছে নেওয়ার। কিন্তু থুতমোসের ভাবনা ছিল সবার থেকে আলাদা। তিনি তার জেনারেলদের উত্তরে যা বলেছিলেন তাতেই তার নেতৃত্বের পরিচয় পাওয়া যায়। তিনি বলেন, আমি চাই না শত্রুরা এটা ভাবার সুযোগ পাক যে মিশরীয় ফারাও তাদের ভয় পেয়ে অন্য পথ দিয়ে পালাচ্ছে। এটা ছিল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের এক দারুণ চাল। তিনি জানতেন নেতাকে ভয় পেলে চলে না, সামনে থেকে নেতৃত্ব দিতে হয়। আর ঠিক এভাবেই ফারাও তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটাই বেছে নিলেন। তিনি নিজেই তার সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে সেই ভয়ঙ্কর সংকীর্ণ আরুনা গিরিপথে ঢুকলেন। ফারাও নিজে ছিলেন একেবারে সামনে, যা তার সৈনিকদের মনোবলকে আকাশে তুলে দিয়েছিল। পুরো সেনাবাহিনী ঘোড়ার পেছনে ঘোড়া, মানে এক দীর্ঘ লাইনে পাহাড়ের বুক চিরে এগোতে লাগল। আর তারপর সেই রুদ্ধশ্বাস যাত্রার শেষে যখন তারা গিরিপথের ওপারে পৌঁছাল, তারা যা দেখল তা অবিশ্বাস্য। শত্রুরা ছিল সম্পূর্ণ অপ্রস্তুত, হতভম্ব। আসলে হয়েছিল কি, বিদ্রোহীরা ধরেই নিয়েছিল যে থুতমোস সহজ দুটো পথের কোনো একটা বেছে নেবেন। তাই তারা তাদের সমস্ত সৈন্য মোতায়েন করেছিল উত্তর আর দক্ষিণের পথে। মাঝখানের এই সরাসরি পথটা ছিল বলতে গেলে প্রায় অরক্ষিত। থুতমোসের দুঃসাহসিক সিদ্ধান্তটা দারুণভাবে কাজে লেগে গেল।
যুদ্ধ শুরু হওয়ার পর মিশরীয়দের জিততে খুব বেশি সময় লাগেনি, কিন্তু ঠিক জয়ের মুখেই তারা এমন একটা ভুল করে বসল যা পুরো যুদ্ধের ফলাফলকেই প্রায় বদলে দিচ্ছিল। কানানীয় বাহিনী ছত্রভঙ্গ হয়ে প্রাণের ভয়ে মেগিদ্দো দুর্গের দিকে পালাতে শুরু করে। তারা এতটাই আতঙ্কিত ছিল যে দুর্গের লোকেরা দরজা বন্ধ করে দেয় আর তাদের রাজা ও নেতাদেরকে দেয়ালের ওপর থেকে কাপড় ঝুলিয়ে দড়ির মতো করে ওপরে টেনে তোলে। কি একটা দৃশ্য! ঠিক এখানেই মিশরীয় বাহিনী সেই মারাত্মক ভুলটা করে। পলায়নরত শত্রুদের তাড়া করে দুর্গ দখল করার বদলে তারা শত্রুদের ফেলে যাওয়া শিবিরে লুটপাট চালাতে ব্যস্ত হয়ে পড়ল। আর এই সামান্য দেরির সুযোগেই কিন্তু বিদ্রোহী নেতারা পালিয়ে যেতে সক্ষম হয়। থুতমোস পরে আক্ষেপ করে বলেছিলেন, ওই মুহূর্তে মেগিড্ডো দখল করা মানে 1000টা শহর দখল করার সমান ছিল। একটা ছোট্ট ভুলের কারণে যে যুদ্ধটা কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যেতে পারত, সেটাই এক দীর্ঘ সংগ্রামে পরিণত হল। এবার মিশরীয়দের আর কোনো উপায় ছিল না। তাদের বাধ্য হয়ে মেগিদ্দো শহর অবরোধ করতে হলো। তারা শহরের চারপাশে একটা প্রাচীর তৈরি করল, যার একটা বিশাল নামও দেওয়া হলো মেনখেপ্রেরে এশীয়দের ফাঁদে ফেলছেন। এই অবরোধ চলেছিল পুরো 7 মাস। অবশেষে 7 মাস পর মেগিদ্দোর পতন হল। মিশরীয়রা যে পরিমাণ ধন সম্পদ লুট করেছিল তার পরিমাণটা একবার দেখুন। 924টা রথ, 2041টা ঘোড়া, 200টা বর্ম আর প্রায় 22,500 গবাদি পশু। এই একটা বিজয়ী থুতমোস IIIকে মিশরের ইতিহাসের অন্যতম সেরা সামরিক ফেরাও হিসেবে প্রতিষ্ঠা করে দিল। মেগিদ্দোর যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু এর নামটা ইতিহাসে অমর হয়ে রইল। জানেন কিভাবে? হিব্রু ভাষায় মেগিদ্দো পর্বতকে বলা হয় হার মেগিদ্দো। আর এই হার মেগিদ্দো শব্দটা থেকেই সময়ের সাথে সাথে তৈরি হয়েছে আজকের আর্মাগেডন শব্দটি। হ্যাঁ, যে আর্মাগেডন বলতে আমরা পৃথিবীর অন্তিম মহাযুদ্ধকে বুঝি, তার উৎস কিন্তু এই মেগিদ্দো যুদ্ধ। অসাধারণ, তাই না? মেগিদ্দোর এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ইতিহাস কি কেবল সৈন্য আর অস্ত্রের শক্তি দিয়ে লেখা হয়, নাকি মাঝে মাঝে একজন নেতার একটা মাত্র দুঃসাহসিক সিদ্ধান্তই ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট?